গল্পের নাম নদীর ওপারের ছায়া। আমি কয়েকদিন ধরে ভাবছি মামা বাড়ি বেড়াতে যাব। ভাবতে ভাবতে সত্যিই রওনা দিলাম। খুলনার রূপসা থেকে বাসে চড়ে যখন পিরোজপুর পৌঁছাতাম তখন আমার বয়স 15-16। শীতল হাওয়ায় শান্তিতে নদী পার হয়ে লঞ্চে বসে বরিশালের পথে যেতে যেতে মনে হতো আমি যেন কোনো গল্পের ভেতরে ঢুকে পড়েছি। সে গল্পের নাম মামার বাড়ি। আমার মামার বাড়ি ছিল একটু অন্যরকম। বরিশালের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সময় থেমে আছে বলে মনে হতো। বাড়িটার পাশ ঘেঁষে চলে গেছে এক শান্ত নদী। নদীর ওপাশটা কেমন যেন কুয়াশায় ঢাকা থাকত সবসময়, যেন কেউ চাইলে হাত বাড়ালেই সেই কুয়াশার ভেতর হারিয়ে যেতে পারবে। বাড়ির একদিকে ছিল বিশাল বাগান, সেখানে ছিল পুরনো আম গাছ, কাঁঠাল গাছ, কিছু গাব গাছ আর কলা গাছ। বাগান পেরিয়ে যে বিলের দেখা মিলত, তাতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতাম আমি আর আমার মামাতো ভাই বোনেরা। তারা আমাকে দিনভর গ্রাম ঘুরিয়ে দেখাত। সকালে নদীতে ঝাঁপ দিয়ে গোসল, দুপুরে বিলের ধারে ঘুড়ি ওড়ানো, বিকেলে বাগানে পাখি দেখা, আর রাতে গল্পের আসর। সবকিছুতেই ছিল মায়া। কিন্তু একদিন সেই মায়ার ছায়ায় নামল ভয়। অশরীরীর প্রথম ছোঁয়া। সেদিন ছিল এক পূর্ণিমার রাত। চারদিকে কেমন নিস্তব্ধ, কেবল নদীর টুপটাপ শব্দ। মামাতো ভাই রিয়াদ বলল, আজকে চল নদীর ধারে যাব। পূর্ণিমার আলোয় মাছ ধরতে মজা লাগে। আমরা চারজন যাই। আমি, রিয়াদ, রুবি আর ছোট্ট শাওন। বাঁশের তৈরি একটা পুল ধরে আমরা নদীর কিনারায় যাই। সেখানে একটা পুরনো কাঠের ঘাটলা ছিল, যেটা নাকি দাদার আমলের। বসে আছি সবাই, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে গা কাঁপিয়ে দিল। তারপর ঘটল কিছু অস্বাভাবিক। ঘাটলার ঠিক সামনের নদীর পানির ওপর একটা ছায়া পড়ল, কিন্তু আমাদের কারো নয়। ছায়াটা যেন একটা মানুষের, অথচ সেখানে কেউ নেই। আমরা তাকিয়ে আছি নিঃশব্দে। ছায়াটা ধীরে ধীরে নদীর ওপারে চলে গেল, যেখানে সেই কুয়াশা চিরকাল ঘন হয়ে থাকে। রুবি তখন ফিসফিসিয়ে বলল, এই ছায়াটাকে আমি স্বপ্নে দেখেছি। আমরা কেউ কথার মানে ঠিক বুঝলাম না, তবে সবাই ভয়ে চুপচাপ থাকলাম। রাত বাড়ল, আমরা বাড়ি ফিরে এলাম। কেউ আর কিছু বলল না। অশরীরী বাড়িতে ঢোকে। পরের দিন রাতেও রুবি অদ্ভুত ব্যবহার করতে লাগল। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, ও ফিরে আসছে। ওর কিছু বাকি ছিল এখানে। নদী চায় ওকে ফেরত। আমরা ভেবেছিলাম সে হয়তো দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু পরদিন সকালে জানালার পাশে ছড়ানো ছিল ভেজা কাপড়, অথচ কেউ গোসল করেনি। দরজা বন্ধ থাকার পরও ভেতরে ছিল পায়ের দাগ, যা ছাদ পর্যন্ত গিয়েছে। বাড়ির লোকজন ভাবল এটা কোনো প্রাণীর কাজ। কিন্তু আমি, রিয়াদ আর রুবি জানতাম কিছু একটা আছে আমাদের আশেপাশে, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। নদীর ওপার থেকে ডাকা শব্দ। রাত গভীর হলে আমরা শুনতে পেতাম নদীর ওপার থেকে এক নারী কণ্ঠের ডাক, ফিরে আয়, তুই আমার, তুই আমার। প্রথমে ভাবতাম হয়তো বাতাসে গাছের পাতার শব্দ, কিন্তু কণ্ঠটা প্রতি রাতে একরকম, এক সুরে, এক যন্ত্রণায় ভরা। এক রাতে সাহস করে আমি ও রিয়াদ নদীর ধারে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা আজও চোখ বন্ধ করলে মনে পড়ে। একটা সাদা শাড়ি পরা অবয়ব, পা নেই, কিন্তু বাতাসে ভাসছে। আমাদের দিকে চেয়ে হাসছে। আমি দৌড়ে পালিয়ে এলাম, কিন্তু রিয়াদ থেমে গেল। তার চোখ স্থির। সে বলল, ও আমার সাথেই ছিল ছোটবেলা থেকে। এখন ও ফিরে এসেছে। শেষ দৃশ্য। সেই রাতের পর রিয়াদ বদলে গেল। চোখে ঘুম নেই, মুখে হাসি নেই। সে বারবার নদীর ধারে যেতে চায়। আমরা তাকে আটকাতে পারি না। একদিন সকালে সে নিখোঁজ হয়ে যায়। নদীর ওপারে পাওয়া যায় তার একটা পুরনো জামা আর পায়ের ছাপ, যা হঠাৎ করেই শেষ হয়ে গেছে, যেন কেউ হাওয়ায় মিশে গেছে। রিয়াদের নিখোঁজ হওয়ার পর পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এক ভয়ের ছায়া। মামা পুলিশে খবর দিলেও তারা নদীর ওপার আর বিলে কিছুই খুঁজে পায়নি। কিন্তু আমি, রুবি আর শাওন জানি রিয়াদ কোথায় গেছে। রুবি কিছুদিন ধরে ঘুমের মধ্যে কথা বলছে। পুকুর পাড়ের গাছটা জানে সবকিছু। নদীর তলায় কবর আছে। রিয়াদ এখন ওদের সাথেই।
আমরা বুঝলাম শুধু অপেক্ষা করলে হবে না, খুঁজতে হবে, জানতেই হবে নদীর ওপারে কি আছে। নদী পারাপার। এক গভীর রাতে পূর্ণিমা আবার ফিরে এলো। আমরা সিদ্ধান্ত নিলাম নদীর ওপারে যাব। একটা পুরনো ডিঙি নৌকা নিয়ে নদী পার হই। মাঝ নদীতে এসে হঠাৎ বাতাস থেমে গেল। নৌকা যেন দাঁড়িয়ে পড়ল। হঠাৎ এক ঠান্ডা হাত যেন পায়ের পাতা ছুঁয়ে গেল পানির নিচ থেকে। রুবি চিৎকার করে উঠল, ওর চোখ! আমি ওর চোখ দেখেছি। রিয়াদ না, এটা রিয়াদ নয়। আমরা কোনোরকমে ওপারে পৌঁছালাম। সেই জায়গাটা যেন অন্য কোনো জগৎ, নীরব, নিস্তব্ধ, কুয়াশায় ঢাকা। গাছগুলো নড়ছে না, পাখি নেই, কুকুর নেই, শুধু নীরবতা। একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির দেখা গেল। মাটির নিচে অনেক পুরনো সমাধির চিহ্ন। সত্যের মুখোমুখি। মন্দিরের এক দেয়ালে খোদাই করা ছিল কয়েকটি নাম। সবার শেষে রিয়াদ হোসেন, 1988। কিন্তু এখন 2005 সাল। আমি চমকে গেলাম। আমরা কি সময়ের ভুলে অন্য কোথাও এসেছি নাকি? ঠিক তখনই মন্দিরের পাশ থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর। আমাদের কথা কেউ শোনে না, আমাদের কোনো ঠিকানা নেই, শুধু নদীর ওপারেই আমরা, যেখানে হারিয়ে যায় যারা। চুপি চুপি একটি অন্ধকার ছায়া আমাদের ঘিরে ধরল। রুবি মাটিতে বসে কাঁদছে। সে বলছে, আমাদের সবারই নাম লেখা এখানে, আমরা হয়তো ফিরতে পারব না। আমি হঠাৎ করে দেখতে পেলাম রিয়াদকে। সে মন্দিরের পেছনে দাঁড়িয়ে, মুখে ফ্যাকাশে হাসি, চোখে অদ্ভুত শূন্যতা। তোমরা কেন এলে? তোমরা ওদের জাগিয়ে তুলেছ। তারপর হঠাৎই সব অন্ধকার। মাথা ঘুরে উঠল, আমি জ্ঞান হারালাম। জেগে দেখি আমি নদীর পাড়ে, আমাদের সেই ঘাটলার পাশে। আমার পাশে শুধু শাওন। রুবি আর রিয়াদের কোনো খোঁজ নেই। শেষ অধ্যায়। আজও আমি সেই ঘটনার কথা ভুলতে পারিনি। কেউ বিশ্বাস করে না। রুবি আর রিয়াদ, তারা আর কখনো ফিরে আসেনি। তবে রাতে নদীর পাশে দাঁড়ালে এখনো শোনা যায় সেই ডাকে, ফিরে আয়, তুমি এখন আমাদের। নদীর ওপারে তোমার ঠিকানা। আজকের মতো এখানেই গল্পটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনাদের কাছে গল্প থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন, পাঠানোর লিংক দেওয়া থাকলো।